This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। এই মতো একটা বড় খবর দিই আপনাদের। ঠিক যখন ভারত পাক একটা সংঘাতের আবহ, যখন আমরা দেখেছি যে পাক ড্রোন মিসাইল ঝাঁকে ঝাঁকে উড়ে এসেছে আর যেগুলোকে আমরা একেবারে প্রত্যাঘাত করেছি এবং গুড়িয়ে দিয়েছি, ঠিক এরকম একটা সময় কলকাতার আকাশেও রহস্যময় ড্রোন দেখা যাচ্ছে। সূত্রের কি খবর? মহেশতলা বেহালার দিক থেকে 8 থেকে 10টা রহস্যময় ড্রোন দেখা গেছে। হেস্টিংস এলাকায় উড়তে দেখা গেছে এই রহস্যময় ড্রোনগুলো। আশেপাশে দ্বিতীয় হুগলি সেতু রয়েছে, ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেখানে এই ড্রোন উড়তে দেখা গেছে। ময়দানের ওপর দিয়ে ভিক্টোরিয়ার কাছেও দেখা গেছে ড্রোন। 5টি ড্রোন পার্ক সার্কাসের দিকে, 2টি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতায়। ময়দান সহ বিভিন্ন থানাকে সতর্ক করে লালবাজার। আপনাদের ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি কোন কোন জায়গাগুলোতে মূলত দেখা গেছে। 2টি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতায়, 5টি ড্রোন পার্ক সার্কাসের দিকে, জওয়াহরলাল নেহরু রোড, ফোর্ট উইলিয়াম, হুগলি সেতু, হেস্টিংস এলাকা। 4টি ড্রোন ময়দান হয়ে ভিক্টোরিয়া উড়ে যায়। মহেশতলা বেহালা থেকে 7টা ড্রোন সেখানেও উড়তে দেখা গেছে। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি জঙ্গি সতর্কতার কথা বলছেন, অর্থাৎ বাইরে থেকে লোক ঢুকছে, অসম থেকে লোক ঢুকছে এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের তাদের তথ্য নিয়ে চলে যাচ্ছে। মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবারে একাধিক ঘটনা ঘটছে। দাবি মুখ্যমন্ত্রী, এর পাশাপাশি প্রশাসনকেও কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। এই মুহূর্তে বিধানসভায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। কি বলছেন শোনাবো আপনাদের সরাসরি। দেখুন, অভিষেক বাবুর বিদেশ সফর নিয়ে যা বলার সেটা রাষ্ট্রীয় স্তরের প্রবক্তারা বলবে। শুধু একটি কথা আমি আমার তরফ থেকে বলতে পারি, সেটা হচ্ছে যে ইউসুফ পাঠানের পরিবর্তে অভিষেককে পাঠানো, এর পেছনে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা আরেকবার প্রমাণিত হয়েছে। একদিকে যেরকম ভারতীয় জনতা পার্টি, তাদেরকে বারংবার বিষোদ্গার করা হয় যে আপনারা হচ্ছে ধর্মগতভাবে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব রাখেন। তাহলে ইউসুফ পাঠানকে তো কেন্দ্রের সরকার তারা ডেলিগেশনে নিয়ে যেতে চেয়েছিল, তাহলে তাকে কেন বাধা দেওয়া হলো? আমি শুধু এইটুকুই বলতে পারি, আজকে আবার বলছি, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু তোষণ বলুন, হিন্দু বিরোধী মনোভাব বলুন, পশ্চিমবঙ্গের যে সর্বনাশ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেই সর্বনাশের অংশীদারত্ব হিসাবেই তৃণমূল কংগ্রেসকে নিশ্চিত মনে অন্ধের মতন যারা ভোট দেন, সেই গরিব মুসলিমরাও কিন্তু এই সর্বনাশের প্রভাবে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম কিছু ওই তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতা, যারা গুন্ডা, যারা বিভিন্নভাবে তোলাবাজি, সিন্ডিকেট ইত্যাদি চালান, তারা ছাড়া এই পশ্চিমবঙ্গে আর কোনো মানুষের কোনো লাভ হয়েছে বলে আমি অন্তত মনে করি না।
একটু আগেই কলকাতায় ড্রোন ওড়ার কথা বলছিলাম আপনাদের, আরও একটা খবর দিই। খাস কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পিস্তল, কার্তুজ সহ একজনকে গ্রেফতার হেস্টিংস থানার। এজেসি বোস রোডের উড়াল পুলের কাছ থেকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে মিলেছে একটি 7mm পিস্তল, 2 রাউন্ড কার্তুজ। পুলিশি অভিযানের সময় পালিয়ে যায় বাকি দুষ্কৃতীরা। এদিকে তপসিয়া রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত মোহাম্মদ ফাহিম আর মোহাম্মদ ফায়েজ নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মুর্শিদাবাদে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। যেমনটা জানা যাচ্ছে, বাড়ি থেকেই প্রচুর আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং সেই বাড়ির মালিক, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রেপ্তার বাড়ির মালিক কালাম শেখ। ধৃতের বাড়ি থেকে 2টি আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার। মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার। ভরতপুরের বাড়ি থেকেই প্রচুর বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে বলে খবর। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এখন অবধি কি জানা যাচ্ছে, কি উদ্দেশ্যে ওই ব্যক্তি তার বাড়িতে এত বোমার মশলা মজুত করেছিলেন? দেখো, স্বভাবতই কিন্তু এটা কিন্তু প্রশ্ন। পুলিশ যেটা জানিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়ি থেকে 2টি আগ্নেয়াস্ত্র সব সিট উদ্ধার হয়েছে এবং এর আগেও কিন্তু যেটা জানা যাচ্ছে এইসবের সঙ্গে যুক্ত ছিল। তবে এই দিনমজুর এই কালাম শেখ কেন কি এই আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরি মশলা জড়ো করেছিল তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ সূত্রে একটা জানা যাচ্ছে যে এই যে বোমাগুলি কিন্তু তৈরি করা হতো এবং এলাকায় কিন্তু যে দুষ্কৃতিমূলক কাজকর্ম অর্থাৎ সন্ত্রাস, হিংসা ছড়ানোর জন্য এই জিনিসগুলো কিন্তু তৈরি করা হচ্ছিল। এবং তবে যে গ্রামে এই ঘটনা ঘটেছে অর্থাৎ যে সোনিয়া গ্রাম ভরতপুর থানার অন্তর্গত, এর আগেও কিন্তু এই গ্রামে একাধিকবার কিন্তু এইরকম বোমা তৈরি সরঞ্জাম, বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটেছিল। এর আগে যারা পুরনো হিস্ট্রি রয়েছে, যারা এইসব আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, কিন্তু সেটাও যেমন খতিয়ে দেখা হচ্ছে সেরকম পাশাপাশি এই দিনমজুরের বাড়িতে হঠাৎ করে যে বাড়িতে ছাউনি পর্যন্ত নেই কেন মজুত করা হচ্ছিল এবং এই এখান থেকে খতিয়ে দেখা হচ্ছে। কৌশিক, নজর রাখো। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। এবার চীনা লোগো লাগানো যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, ধৃতের কাছ থেকে উদ্ধার 7টি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড গুলি ও 13টি ম্যাগাজিন। ধৃত হাবলু শেখের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, আজ সকালে বাইকে চেপে আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে যাচ্ছিল হাবলু। গোপন সূত্রে খবর পেয়ে 12 নম্বর জাতীয় সড়কে নওদাপাড়া রেল গেট থেকে হাবলুকে আটক করে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়। জলঙ্গিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা যাচ্ছে। একজন ব্যক্তিকে আটক করে, যার নাম হচ্ছে হাবলু শেখ। এনার হেফাজত থেকে আমরা 7.65 মিলিমিটার পিস্টল, 13টা ম্যাগাজিন, 10 রাউন্ড অ্যামিনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি। ইনি মুঙ্গের থেকে এটা নিয়ে এসেছেন আর জলঙ্গিতে এনার মানে ডিসপোজাল করার কথা ছিল। এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, অ্যারেস্ট হওয়া বা এই আর্মস ব্যবসার কোনো? আপাতত আমরা পেয়েছি কি 4টে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে। পুলিশের ভূমিকা নিয়ে আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরো একবার সরব তিনি। শিলিগুড়ির প্রশাসনিক সভায় পুলিশকে রীতিমতো ধমক দিলেন, টাকা খেয়ে গ্রামের রাস্তায় ট্রাক ঢোকাবেন না। পুলিশকে ধমক দিলেন তিনি। পুলিশের মধ্যে গ্রুপবাজি নিয়েও সরব মুখ্যমন্ত্রী। যিনি কাজ করতে চান তাকে কেন কাজ করতে দেওয়া হবে না? পুলিশের মধ্যে কেন গ্রুপবাজি থাকবে? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। প্রচুর অভিযোগ পাচ্ছি, এডিজি নীরজ সিংকেও কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপিও কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে। তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে, বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না। আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। নীরজ সিং কে আছেন পুলিশের? আইজি নর্থ কে আছে? কমপ্লেন কিন্তু বহুত আসছে, কমপ্লেন আসছে। তুমি বুঝে গেছো কি কমপ্লেন? তোমার হাতে কাগজও আমি দিয়েছি।
আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদেরকে, মাওবাদী দমন অভিযানে এ যাবৎ সবচেয়ে বড় অভিযানের সাফল্য যৌথ বাহিনীর। আপনাদেরকে জানিয়ে রাখি, ছত্তিশগড়ের নারায়ণপুরে গুলির লড়াইয়ে মৃত্যু সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজের। সিপিআই মাওবাদী তৈরি হওয়ার পর থেকে এই প্রথম দলের শীর্ষ পদে থাকা নেতার মৃত্যু হলো এনকাউন্টারে। নারায়ণপুর এবং বিজাপুর জেলার মাঝামাঝি মাওবাদীদের শক্ত ঘাঁটি মাঝের কাছে সংঘর্ষে মৃত্যু হয় বাসব রাজের। ছত্তিশগড়ের জঙ্গলে চলতে থাকা এই অপারেশনে 26 জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। 2026 মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করব, চলতি বছরের 21 মার্চ সংসদে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোনাবো আপনাদের। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए, इस तरह से हमने पुख्ता किया है। এবার অনেক মানুষের যে খবরের প্রতি ইন্টারেস্ট ছিল সেই খবর বলবো, মানে বাস ধর্মঘটের খবর। কাল থেকে প্রস্তাবিত 3 দিনের বাস ধর্মঘট আপাতত স্থগিত। পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনার পর ধর্মঘট স্থগিত বাস মালিকদের। সেপ্টেম্বর পর্যন্ত বাস ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত মালিকদের। পরিবহন সচিব এবং মাননীয় পুলিশ কমিশনারের আশ্বস্তে আমরা নগর বলের 22, 23, 24 যে পরিষেবা আমরা দেবো না বলেছিলাম, এটা আপাতত সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেফার্ট করলাম। 1 সেপ্টেম্বরের মধ্যে যে আমাদের যা আসছে কি ফিডব্যাক, ইনপুট এবং আউটপুট কি আসছে তার উপরে চিন্তা করে 1 সেপ্টেম্বরের পরে এটা কার্যকারী হবে, নাহলে নতুবা 1 সেপ্টেম্বরের পরে এটা স্টপ হয়ে যাবে। আপাতত ধর্মঘট থেকে আমরা ডেফার করছি 1 সেপ্টেম্বর পর্যন্ত। এবং নগরপাল নিজে বলেছে সারা মানে প্রত্যেক পুলিশ ডিসি ট্রাফিক প্রত্যেক রাজ্যে, আমাদের রাজ্যের প্রত্যেক ডিসি ট্রাফিক মাসে একটা করে আমাদের সাথে মিটিং আমরা দাবি তুলেছি করবে। অল বেঙ্গল মিনিবাস বাস সমন্বয় সমিতি, তারপর ধরুন সিটি সাবারবান বাস সার্ভিস সহ আরও যে বাস অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে আমরা বারবার পুলিশ প্রশাসনকে নিয়ে মিটিং করেছি এবং তারা যে দাবিগুলো আমাদের কাছে রাখতো তার যেগুলো সমস্যার সমাধান করা দরকার পরিবহন দপ্তর থেকে সেগুলো আমরা সমাধানে উদ্যোগী হয়েছি। মিটিং হওয়ার পর আমরা তাদের যে দাবিগুলো আছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে সরকার তাদের পক্ষে আছে। সাঁতরাগাছি রেল ইয়ার্ডে যে ইন্টারলকিং ব্যবস্থা, সেই ইন্টারলকিং ব্যবস্থা বিকল হওয়ার জের পরপর 3 দিন ভোগান্তের মুখে সাধারণ যাত্রীরা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে তথ্য পাওয়া যাচ্ছে যে দূরপাল্লার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্ত থেকে এই মুহূর্তে পরিস্থিতি কি আপডেট, কবে পরিষেবা স্বাভাবিক হবে সমস্তটা জানবো। সায়ন্ত, দেখো, দক্ষিণ পূর্ব রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে সোমবার মঙ্গলবারের তুলনায় পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং এই পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত এই সপ্তাহটা লেগে যাবে বলেই দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা জানাচ্ছেন। তবে ইন্টারলকিং সিস্টেম যেটা মূলত বিকল হয়েছে সে তার পরীক্ষা নিরীক্ষা আরো প্রয়োজন এবং যেটা আরো যাতে ট্রেনের গতি মসৃণ করা যায় সেই ব্যাপারেও যাতে কাজ শুরু করা যায়, এর জন্য কিন্তু ইন্টারলকিং ব্যবস্থা আরো কতদিন সময় লাগবে তার বিকল মেরামতির জন্য সেটা নিয়ে ইতিমধ্যে রেলের ইঞ্জিনিয়াররা নিয়ে আলোচনা শুরু করেছেন এবং কাজ চলছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে আজকেও 5টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এবং সকালের দিকে 2টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তবে লোকাল ট্রেনের গতি আজকে কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে দূরপাল্লা যে ট্রেনগুলো সেগুলো বেশ কিছু দূরপাল্লা ট্রেন অন্য রুট দিয়ে চালানো হচ্ছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি এরকমই ধীর গতি থাকবে বলেই দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর। বেশ, নজর রাখো সায়ন্ত, ধন্যবাদ। এত দূর তো গিয়ে আবার 3টের সময় আসা সম্ভব তো না, কিন্তু বসে থাকতে হচ্ছে, কিছু করার নেই তো। जलपाईगुड़ी से कलकत्ता का ट्रेन था, कलकत्ता से चेन्नई का था, तो हो गया अभी ऐसे ही 2 दिन हो गया। बहुत परेशानी है, आप तो देख ही रहे हैं ना,
कल से परेशानी है। कुछ नहीं आया, कोई मैसेज नहीं आया, कोई इन्फॉर्म नहीं, कुछ नहीं। इंक्वायरी में जाने से बोल रहे हैं हम लोग को ही नहीं मालूम है बोल रहे हैं। এখনো তো সেরকম কিছু বলা হয়নি, মানে প্ল্যাটফর্ম নাম্বারটা দেয়নি, বাট 10:40 থেকেই সকাল থেকে শো করছে। একটু তো অসুবিধা হচ্ছেই, যেহেতু গরম প্রচণ্ড, এই আর কি। কোনো ট্রেন নেই, ইভেন বোর্ডেও কোনো ট্রেন নেই, দেখা যাচ্ছে না। কাজে যাচ্ছিলেন? কাজেই যাচ্ছে। পারবেন আজকে যেতে? দেখছি যদি কোনোভাবে বাসে যাওয়া যায়, সেই চিন্তা ভাবনাই করছি। ওয়েস্টার্ন রেল এমনি বরাবরই, এখন না ইন্টারলকিং সমস্যা, এটা বরাবরই 1 ঘন্টা পরপরই ট্রেন চলে। এই সমস্যার সমাধান কোনোদিন হয় না। কাল রাত 11:45 গাড়ি ছিল, এখন 10:45 হয়ে গেছে, বলছে 10:45, সকাল 8:30 দেওয়ার কথা ছিল, আবার এখন বলছে 10:45 গাড়ি। কালকেকার ট্রেন ছিল, এখনো পর্যন্ত আসেনি। কোনো কি এসএমএস এসছে কখন দেওয়া হবে? আসছে ক্যান্সেল হচ্ছে। ট্রেনটা পরিবর্তনের সময় দিয়েছে 10:40, কিন্তু এখন প্ল্যাটফর্ম নাম্বার এখনো দেয়নি। এই ট্রেনটা আপনার কখন ছাড়ার কথা ছিল? 11:45 গতরাত। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।